নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। শওকত মোল্লা কয়েক মাস আগে একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন জানেন? প্রথমে সেটা শুনে নিন। প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এদেরকে কেরাবেন, তার জন্য যা হবে আমি আসে মতো আমি তোমাদের কাছে থাকবো। যেখানে পাবেন সেখানে কেরাবেন, কারণ এদের জন্য অনেক মায়ের বাবা সিঁদুর হাতে চুরি ভাঙতে পারে, এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, মুসলমানে খুন হতে পারে। এত মিথ্যে কথা এখান থেকে বলছে। হয় সাবধান হবে কথা দিয়ে বলছি, হয় সাবধান হবেন। শওকত মোল্লার এই মন্তব্যের পর থেকেই সাংবাদিকদের পেটানো শুরু হয়ে গেছে। সাংবাদিকদের নতুন করে মিথ্যা মামলা দেওয়ার ধারা শুরু হয়ে গেছে এই রাজ্যে। দুটো উদাহরণ আমরা খুঁজে পেয়েছি। দুজন সাংবাদিক, তাদেরকে নিগ্রহ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এমন উদাহরণ আমরা পেয়েছি। তার মধ্যে প্রথমজন হচ্ছেন পীযূষ চক্রবর্তী, যাকে 101 দিন জেল খাটানো হয়েছে। তার অভিযোগ তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আমাদের কাছেও তার বক্তব্য এসেছে। তিনি কি বলেছেন সরাসরি আমাদের ক্যামেরায় সেটাকে আপনাদেরকে শোনাবো। কিন্তু আপনারা তো জানেন আমার উপর 5টি মামলা চলছে, মিথ্যা মামলা। কয়েকটা পুলিশের দেওয়া, কয়েকটা তৃণমূলের উপহার। এবং সেই মামলা থাকা সত্ত্বেও আমরা আমাদের কথা জোর গলায় বলে যাচ্ছি, আগামী দিনেও বলে যাব। মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না, মামলা দিয়ে পীযূষদেরও ভয় দেখানো যাবে না, মামলা দিয়ে সুরাজ মোল্লাদেরও ভয় দেখানো যাবে না। মারার ব্যাপারে তৃণমূল কোনো বাদ বিচার করে না, সে পীযূষ হোক কিংবা সুরাজ মোল্লা। বিরুদ্ধে কথা বললে সুরাজদেরও ছাড় নেই, বিরুদ্ধে কথা বললে পীযূষদেরও ছাড় নেই। পীযূষ চক্রবর্তীকে আমি দীর্ঘদিন ধরে চিনি, সুরাজকেও বেশ কয়েক মাস ধরে আমি চিনি। পীযূষ চক্রবর্তী এবিপি গ্রুপে কাজ করেছেন, কলকাতা টিভিতে কাজ করেছেন। বর্তমানে তিনি এই সমস্ত ছেড়ে দিয়ে স্বাধীন ডিজিটাল মিডিয়ায় কাজ করছেন, তার নিজের প্রতিষ্ঠান রয়েছে। কলকাতা টিভিতে কাজ করতে করতে তার মনে হচ্ছে, বা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকতে তার মনে হয়েছে যে তার যে আসল আওয়াজ সেটা কিন্তু উঠে আসছে না। বিভিন্ন কথা যেটা সে বলতে চায় সেটা চেপে দেওয়া হচ্ছে। ফলে একটা স্বাধীন ডিজিটাল মাধ্যম দরকার, যেখানে আমরা আমাদের মতো করে সত্যিটা তুলে ধরতে পারি। সেখানে কোনো বসের ফোন আসে না যে এই খবরটা করো না, অমুক দাদা রেগে যাবে। আরে এই খবরটা করো না, আমাদের ওখান থেকে ফান্ড আসা বন্ধ হয়ে যাবে। আরে এই খবরটা করো না, নবান্নের বিজ্ঞাপন প্রভাবিত হয়ে যাবে। এইসব ব্যাপার আমাদের নেই। তাই আমরা যা মনে আসে, যেটা সত্যি সেটা বলতে পারি, একেবারে যুক্তি প্রমাণ সহ। পীযূষ চক্রবর্তীর বাড়ির যে ভিটেটা রয়েছে, গ্রামের বাড়ি, দেশে বাড়ি, সেই বাড়ির উপর দিয়ে সরকারি প্রকল্প হওয়ার কথা ছিল, রাস্তা যাওয়ার কথা ছিল। সেখানে তিনি বাধা দিয়েছেন, বলেছেন আমার বাড়ির উপর দিয়ে এই রাস্তা হবে না। এবং তার এটা ধারণা যে তিনি যে খবরগুলো করেন সেই জন্য প্ল্যান এভাবেই করা হয়েছে যাতে তাকে বাগে আনা যায়। এবার তিনি ছুটেছেন আদালতে। আদালতে ছোটার পরেও তাকে রেহাই দেওয়া হয়নি। আদালতে বিরোধী পক্ষ, অর্থাৎ পীযূষের বিরোধী পক্ষ, অর্থাৎ যারা ওই রাস্তাটা তৈরি করার চেষ্টা করছিলেন তৃণমূলের লোকজন, তারা বুঝতে পেরেছেন আদালতে তারা খুব একটা সুবিধে করতে পারবেন না, তাই সরাসরি তাকে নিগ্রহের পথে গেছেন। এবং শুধু নিগ্রহ করে নয়, নিগ্রহ করার পর পীযূষ যখন হাসপাতালে যান, তাকে সেখান থেকেও টার্গেট করা হয়েছে। হাসপাতালে পুলিশ পৌঁছে গেছে। তখন পীযূষ ইনজুরি রিপোর্ট করাচ্ছিলেন এবং ইনজুরি রিপোর্ট করানোর উদ্দেশ্য কি তিনি এফআইআর করতে যাবেন। পুলিশ তড়িঘড়ি এটাকে আটকাতে গিয়ে সেখানে উপস্থিত হয়। তার অভিযোগ এবং পীযূষের আরও অভিযোগ যে সেখান থেকে তার কাছ থেকে নাকি সমস্ত ডকুমেন্টস কেড়ে নেওয়া হয় এবং তাকে এফআইআর করতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই যারা তাকে মারধর করেছিল তারা প্রথমে পৌঁছে যায়, তারা এফআইআর করে, পীযূষ গ্রেফতার হন, 101 দিন জেলে থাকতে হয়। তার অভিযোগ তাকে অতিরিক্ত আরেকটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে যাওয়া হয়, একটা চিটিংবাজি কেসে তাকে নাকি ট্যাগ করা হয়েছে, এমনটা পীযূষের দাবি। সরাসরি পীযূষ কি বলছেন আপনাদেরকে শোনাবো। গত 11ই আগস্ট আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখন 3:30 বাজে। বাড়ি থেকে বেরোনোর পরই মানিক মুখোপাধ্যায় নামে একজন তৃণমূলের এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত, তোলাবাজ দুষ্কৃতী হিসেবে পরিচিত, সে হঠাৎ আমার উপর অ্যাটাক করে, আমাকে ইট ছুটতে শুরু করে এবং আমার আঙুল কামড়ে দেয়। এই আঙুলটা দেখতে পাচ্ছেন, আঙুলটা কামড়ে দিয়েছিল। আঙুল কামড়ানোর পর আমি যা হোক করে ছাড়িয়ে নিয়ে আমি সেই সময় কোনো গন্ডগোলের মধ্যে গেলাম না, কারণ যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে সিসিটিভি ছিল। আমি হাসপাতালে ট্রিটমেন্ট করতে গেছি, সেই সময় হঠাৎ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী, জাহাঙ্গীর মণ্ডল থেকে শুরু করে শহীদুল নাজির, এরকম গুটি কয়েক
সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এবং আরো কিছু তৃণমূলের দুষ্কৃতী হাসপাতালের ভিতরে ঢুকে, ইমার্জেন্সি বিভাগের মধ্যে ঢুকে, মেল ওয়ার্ডের মধ্যে ঢুকে আমার ফোন কেড়ে নেয়। আমাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে আসা হয় হাসপাতালের যে ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাস থেকে আমাকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে নিয়ে আসার পর মেন রাস্তা থেকে আরো প্রায় 100 মিটার মতো আমাকে বীভৎস মারধর করা হয়। আমার জামা ছিঁড়ে দেওয়া হয়, আমার কাছে বেশ কিছু জিনিস ছিল সেগুলোকে ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশকে তারাই খবর দেয়, পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গিয়ে জাঙ্গিপাড়া থানার যিনি মেজবাবু ছিলেন, তিনি কি করলেন, আমার যে মেডিকেল রিপোর্ট যেটা ছিল সেটাকে কেড়ে নিলেন। তারপর আমাকে থানায় নিয়ে আসা হলো। থানায় নিয়ে আসার পর আগে ওরা নাকি অভিযোগ করেছে আমি নাকি মারধর করেছি, এরকম একটা অভিযোগ করেছে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমাকে গ্রেপ্তার করা হলো। উল্টে আমি যে এফআইআর করবো আমাকে সেই সুযোগটা দেওয়া হলো না। আমি বাড়ির লোককে বললাম, মানে সেইভাবে বলতে পারলাম না, কারণ কথা সেইভাবে বলতে দেওয়া হয়নি। আমার যেহেতু ফোনটা কেড়ে নিয়েছিল হাসপাতালের মধ্যে, আমি কারোর সাথে সেইভাবে যোগাযোগ করতে পারিনি। এটা গেল। তারপর আমাকে কোর্টে তোলা হলো। আমার 11 দিন আমার জেসি হলো, জেল কাস্টডি আমার 11 দিন মতো হলো। তো 11 দিনের মাঝে আমার যে কেস ডায়েরি যেটা আছে সেটা আদালত চেয়েছিল গত 19শে আগস্ট চেয়েছিলেন, বিচারক চেয়েছিলেন 19শে আগস্ট, যেদিন আর কি আমি জামিনটা পেলাম, কেস ডায়েরির দিন আমি জামিন পেয়েছিলাম। সেই দিনই হঠাৎ করে শুনলাম হরিপাল থানা একটি নাকি কেস 1 বছর 4 মাস আগে নাকি হয়েছে, গত 2024-এর সম্ভবত জানুয়ারি মাসে হয়েছে, কারণ এফআইআরটা আমি এখনো সেইভাবে দেখতে পারিনি। একটি মামলা হয়েছে, তাতে নাকি কোনো এক ব্যক্তি অভিযোগ করেছেন তার কাছ থেকে নাকি টাকা নিয়েছেন, 3 জন নিয়েছেন, 2 জন আগে গ্রেপ্তার হয়েছে, তৃতীয় ব্যক্তি নাকি আমি। যে ব্যক্তিকে আমি চিনি না, জানি না, যার সাথে জীবনে কোনোদিনও কথা হয়নি, যার সাথে যারা অভিযুক্ত যারা আছে তাদের সাথে জীবনে কোনোদিনও কথা হয়নি, কোনো ট্রানজাকশন দেখাতে পারবেন, এরকম একটি মিথ্যা কেস আমাকে দেওয়া হলো। ওই মামলাটার ভিত্তিতে আমি 91 দিন চন্দননগর জেলে থাকলাম, অর্থাৎ 101 দিন আমাকে বিনা কারণে জেল খাটাতে হলো। প্রথমত আপনাকে বলে রাখি কি কারণে আমার ক্ষেত্রে পুলিশ এই জিনিসটা করলো। কারণ আমি নিয়মিত দুর্নীতির বিরুদ্ধে, অনিয়ম কাজের বিরুদ্ধে, সরকারি সম্পত্তি দখল থেকে শুরু করে বেআইনি কাজের বিরুদ্ধে, বালি কয়লা পাথর থেকে শুরু করে বিভিন্ন রকমের অসামাজিক কাজ থেকে শুরু করে এই সমস্ত বিরুদ্ধে আমি খবর করে যাচ্ছি। পুলিশের একটা টার্গেট ছিলাম, পুলিশের তোলাবাজির বিরুদ্ধে খবর করেছি, বেআইনি কাজের বিরুদ্ধে খবর করার পরিপ্রেক্ষিতে একটা টার্গেটে ছিলাম। আপনারা শুনলেন পীযূষ চক্রবর্তীর কথা। এবার আপনাদেরকে শোনাবো ভাঙড়ের তরুণ সাংবাদিক, তাজা সাংবাদিক, শওকত মোল্লার মতন তাজা নেতা নয়, সে সাংবাদিক, তাজা সাংবাদিক। সরকারের যা ভুল ত্রুটি, স্থানীয় যারা প্রশাসনে আছেন তাদের ভুল ত্রুটি, এলাকায় কোনো ধরনের অনৈতিক কাজ হলে সেটাকে খবরের মাধ্যমে তুলে ধরে সুরাজ মোল্লা। তার নিজস্ব স্বাধীন ডিজিটাল মাধ্যম রয়েছে, সেখানে সে খবর করে, এবং সে খবর করায় শওকত মোল্লা সাহেবের আবার রাগ হয়েছে। তিনি তো সরাসরি মঞ্চ থেকে বলেছিলেন কিছু সাংবাদিক আছে, কিছু ইউটিউবার আছে যাদেরকে টাইট দেওয়ার প্রয়োজন আছে, এবং সেই টাইট দেওয়া শুরু হয়ে গেছে। বেধড়ক মারধর করা হয়েছে সুরাজকেও। গতকাল আমি সুরাজের সঙ্গে কথা বলেছিলাম সন্ধ্যাবেলায়। সুরাজ কি বলছে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। সুরাজ, ঠিক কি হয়েছিল সেদিনকে? আমি, আমার বাড়িটা হচ্ছে কৃষ্ণমাটি ভাঙড়ের হাতিশালা থেকে একটু পিছনে। আমি নিউজ মানে একটা খবর সংগ্রহের জন্য আমি হাতিশালাতে আসি। সেখানে আমার হাতটা ভাঙা, আমি ওখান থেকে আমার একটা বন্ধুকে তুলে নিয়ে আমি খবরের উদ্দেশ্যে যাব, সে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। সেইখানে দেখুন দাঁড়াই, ওখানে একটা পার্টি অফিস রয়েছে যেটা তৃণমূল কংগ্রেসের, সেখানে শওকত মোল্লা সাহেব ছিলেন। এবং আমি গাড়িটা রেখে যখন গাড়ি থেকে বার হলাম, শওকত মোল্লার সঙ্গে দেখা হলো, সৌজন্য সাক্ষাৎ, কেমন আছিস, ভালো আছিস, এইটাই। তারপরে হাফিজুল গাজী একজন তৃণমূলের এলাকার একজন তৃণমূলের সক্রিয় কর্মী, তাকে আমি আগে থেকেই চিনতাম এবং একাধিকবার সে আমাকে হুমকি ঝুমকিও দিয়েছে। এবং এই হাফিজুল গাজী তার পাশেই দাঁড়িয়েছিলাম, সে হঠাৎ করে আমার গায়ে হাত পড়লো এবং বলল, ও আচ্ছা তুই তো শালা সবসময় বিরোধীদের খবর করিস, বলেই আমার হাতটা, এই জায়গাটা একটা বেল লাগানো ছিল, মানে হাতটা ভাঙা আমার 20 দিন মতো আগে। তা সেই বেলের এখানটায় একটা ফাইট মারতে গেল, আমি হাতটা সরিয়ে নিয়ে আমার ভাঙা হাতেই তোমার মারতে গেল? ভাঙা হাতেই মারলো। তারপরে আমি বলি, ভাই মারছিস কেন? বলার সাথে সাথে এই জায়গায় ফাইট, ঘুষি এবং কিল, সেখানে আমি পড়ে যাই। তারপরে সেখানে অনেক লোক ছিল, ভয়ে হয়তো কেউ কাছে আসছিল না। এবং যথারীতি সেই সময়টায় শওকত মোল্লা সাহেব 6 লেন জায়গাটা, রাস্তার উল্টো সাইডে তিনি গাড়িতে উঠে যায় এবং সেখানে আমার যথারীতি প্রায় 2-3 মিনিট ধরে মারে। এবং আমি সেখানে বাঁচার আশায়
সৌগত মোল্লা সাইড যে সাইডে ছিল কিছু পুলিশ ছিল, আমি ছুটে মুটে সে সাইডে যাই। হুম। আমাকে বাঁচাও বাঁচাও বলে আমি যখন যাই তখন সৌগত মোল্লাও গাড়ির মধ্যে থেকে আওয়াজ শুনতে পেয়ে তিনি বার হয়ে আসে। তারপরে পুলিশদের কাছে যখন যাই ও আস্তে রাস্তার সাইডে পালিয়ে যায়। আমি গিয়ে বললাম যে দাদা এরকম আমাকে মারধর করলো, এরকম আপনাদের দলের একজন কর্মী। হুম। তা বলছে কে সে জানোয়ারটা কে, খুব উল্টো পাল্টা অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে এবং স্থানীয় যারা নেতৃত্ব ছিল তাদেরকে বলে যে কে একে মারলো তাকে ডাকো। আমি তাকে চিনি যে হাবিজুল গাজী, সেই এলাকায় একাধিকবার তার মারধরের অভিযোগ রয়েছে। সেই এলাকায় একটা কুখ্যাত বলেছিল, একেবারে একজন দুষ্কৃতী এই হাবিজুল গাজী। মানে আমাকে যেভাবে মেরেছে মানে সেটা ভাষায় বলা যাবে না, মানে কিল চড় আমার এখনো দাঁতে মানে ব্যথা। আমি আরজিগল থেকে কালই বাড়ি ফিরেছি এবং এই হাবিজুল গাজী যখন আমাকে মারে তাকে সৌগত মোল্লা সাহেব ডাকলেন যে একে মারলি কেন। সৌগত মোল্লা সাহেবের সামনেই বলল যে হ্যাঁ দাদা 2-3টে ওকে মেরেছি। সৌগত মোল্লা সাহেব তাকে একটু গালিগালাজ করলো এবং আমাকে বললো এর কাছে ক্ষমা চা। আমি বলি দাদা আমাকে এত মারলো, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাতটা ভাঙা, আপনি তাকে ভুল স্বীকার করে হাত ধরে সে চলে গেল। সৌগত মোল্লা সাহেব বললো এর বিচার পরে আমি করব। তারপরে সৌগত মোল্লা সাহেব একটা কাজের উদ্দেশ্যে তিনি বেরিয়ে গেলেন। আমি ওখান থেকে সৌগত মোল্লা সাহেব বললেন যে একে একটু ডাক্তারখানায় নিয়ে যা। তা আমি আমার সাংবাদিক বন্ধু যারা ছিলেন ফিরোজ আহমেদ এবং আলমগীর, আমার একজন বন্ধু রেজাউল করিম সাহেব, তানাদেরকে আমি সহায়তা নিয়ে আমি পাশে জিরেনগাছা হাসপাতালে যাই। সেখানে ডক্টররা চিকিৎসা করে বললো যে এখন একটু সিরিয়াস কন্ডিশন, একে আরজি কলেজে নিতে যাওয়া। যথারীতি আমার বন্ধুরা সেখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আমাকে আরজি কলেজ হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে ডক্টররা চিকিৎসা করে বেশ 5-6 ঘন্টা মতো চিকিৎসা করে মানে আমার ভিতরের দাঁতটা মানে অনেকটাই অবস্থা খারাপ, মানে যন্ত্রণায় কাতরাচ্ছে এখনো। মানে সেখান থেকে আমার এক্সরে করে হাতটা অবস্থা একটু খারাপ আছে। সেখান থেকে আমি বাড়ি ফিরি। তারপর থেকে তারা খোঁজ খবর নিয়েছেন কেমন আছিস, বা বিভিন্নভাবে যাতে আমি কেস কাবারিতে না যাই বিভিন্ন জায়গা থেকে আমাকে এক হিসেবে প্রেশারাইজ করা হচ্ছে যে আমি বিরোধী খবর এলাকায় কেন করি বা সত্য খবর কেন তুলে ধরি। মানে সাংবাদিকতা করি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, দীর্ঘদিন ধরে কাজ করছি, সত্য কথা তুলে ধরার জন্য মার খেতে হবে। তোমার তো নিজের একটা চ্যানেল আছে, কি নাম? নিউজ বাংলা 20+, যেটা 1 লক্ষর ওপর মানুষ আমার ফলোয়ার রয়েছে, যারা আমার প্রতিনিয়ত মিলিয়ন ভিউ যে কোনো নিউজ ছাড়লেই। আর আমি সত্য নিউজটা ভাঙড়ের বুকে তুলে ধরার চেষ্টা করি। তোমার এমন কি খবর হয় যাতে মনে মানে তৃণমূল একটু বিপদে পড়ে, বা ধরো তুমি এমন খবর করলে সত্য উঠে এলো যার জন্য তৃণমূল সমস্যায় পড়ে অনেক সময়, এর জন্যই কি রাগটা মনে হয়? দেখুন তৃণমূল কেন, গোটা সমাজটা এই মুহূর্তে দুর্নীতিতে জর্জর আমার যতটা মনে হয়। সত্য নিউজ, কোনো জায়গায় অনলাইন জুয়া চলছে সে নিউজগুলো আমরা তুলে ধরি এলাকার মানুষের অভিযোগে। কোনো জায়গায় পুকুর ভরাট হচ্ছে, কোনো জায়গায় ক্যানেলের জায়গা দখল করে কিছু প্রভাবশালী কিছু প্রমোটাররা তারা ঘর করছে। মানে যে কোনো অনৈতিক ঘটনা হলে, অনৈতিক ঘটনা তুলে ধরতে গেলেই হুমকি, থ্রেট, মেরে দেবো, কেটে দেবো, ভাঙড়ে থাকতে পারবে না, প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দেওয়া হয়। আর আজকে আমার নিজেকে যেভাবে হাতিশালার মতো জায়গায় যেখানে প্রকাশ্য 6 লেন দিনের আলো, সেখানে প্রচুর মানুষের চলাফেরা, সেখানেই আমাকে একেবারে বেধড়ক মারধর করা হলো। তুমি তো ভূমিপুত্র এলাকার, তুমি ছেলে, তোমরাই যদি আক্রান্ত হয় তো ভাঙড়ে তো বাইরে থেকে কেউ খবর করা বা নিউ টাউন থেকে খবর করা আরো তো বিপজ্জনক হয়ে উঠবে। হ্যাঁ একদমই তো তাই। ভাঙড়ে নিউজ করতে গেলে তাকে ভাঙড় সম্পর্কে আগে জানতে হবে। ভাঙড়ে বড় হয়েছি, ভাঙড়ে জন্ম হয়েছে, ভাঙড়ে স্কুলে গেছি, ভাঙড়ে কলেজে গেছি। আর আজকের দিনে ভাঙড়ে মার খেতে হচ্ছে। ভাঙড়ে এটা আগে ছিল না। রিসেন্ট আজ 2-3 বছর এটা চালু হয়েছে, রিসেন্ট 2-1 বছর এটা চলছে যে ভাঙড়ে সত্য খবর তুলে ধরা যাবে না। সত্য জিনিসটা উদ্ঘাটন করতে গেলে যেন কিছু মানুষের মাথা ব্যথার কারণ, সেটাই আমি করি। আর সেটা করতে গিয়ে আজকে মার খেতে হলো শাসক একেবারে কর্মীর হাতে। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হাবিজুল গাজী বেধড়ক মারধর করলো। এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করলো না, তাকে অ্যারেস্ট করলো না। দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে এই হাবিজুল গাজী। অভিযোগ করেছিলে? থানাতে অভিযোগ করেছি, সিপি সাহেবকে জানিয়েছি, পোলেরহাট থানাকে অভিযোগ করেছি, লোকাল যারা আমার এলাকার যারা আমার কলিগ দাদারা রয়েছেন, আমি ভাঙড় প্রেস ক্লাবকে জানিয়েছি, আমার যারা সিনিয়র দাদারা রয়েছেন তাদেরকে বলেছি। তো এখন কি এর আগে কখনো তোমার উপর আক্রমণ হয়েছিল খবর করতে গিয়ে? না, বিভিন্ন জায়গায় চাপের সম্মুখীন হয়েছি যে সত্য খবর তুলে ধরা যাবে না, বুম কেড়ে নেওয়া, মোবাইল ভেঙে দেওয়া, এগুলো হয়েছে। কিন্তু এই মারধর প্রথমেই আমি মার খেয়েছি শাসক কর্মীর হাতে। মানে হুমকি থেকে মারধরে উন্নীত হলে অনেক সাংবাদিক তো শুনেছো যে তাদের উপরে মামলা হয়, মোকদ্দমা হয়। মনে হচ্ছে কোথাও যে একটা আতঙ্ক, যে যত দিন যাচ্ছে
আমাদের সাংবাদিকদের উপরে বা ডিজিটাল মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে সাংবাদিকদের উপরে চাপ ক্রমশ বাড়ছে এই জমানায়? ক্রমশ বাড়ছে, কিন্তু আটকে রাখতে পারবে না। সত্য খবর, যতদিন বেঁচে থাকবো সত্য জিনিসটা তুলে ধরবো মানুষের সামনে। বাংলার মানুষ তো এটাই দেখতে চায়, সত্য জিনিসটা উঠে আসুক। কারো কেউ আজ পর্যন্ত বাংলায় বলতে পারবে না, ভাঙড় সহ রাজারহাট, নিউ টাউন বিভিন্ন জায়গায় নিউজ কভার করি, কেউ বলতে পারবে না সত্যকে চেপে রেখে মিথ্যাকে তুলে ধরা। এটা শিখিনি, আর এটা বড় হয়েছি, স্কুল কলেজে পড়াশোনা করেছি, সত্য জিনিসটা তুলে ধরতে হবে। তার জন্য যদি বুকি গুলে লাগতে হয় রাজি আছি। আপনারা পীযূষ চক্রবর্তী এবং সুরাজ মোল্লা দুজনের খবরটাই দেখলেন। একজনকে 101 দিন জেল খাটানো হয়েছে, আর সুরাজ তাকে বেধড়ক মারধর করা হয়েছে। কোথায়? ভাঙড়। ভাঙড় বহু চর্চিত একটা জায়গা, দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে এই ভাঙড়ে, এবং রাজনৈতিক দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, মারামারি প্রতিনিয়ত খবর হয় এই ভাঙড়ে। এবং ভাঙড়ের ভূমিপুত্র হচ্ছে সুরাজ। সুরাজ ভাঙড়ের ছেলে হয়েও তাকে ভাঙড়ে মার খেতে হয়েছে স্থানীয় দুষ্কৃতীদের হাতে। রাজনৈতিক দুষ্কৃতী অবশ্যই, এবং যতই 26-এর এই পারদ যত চড়বে ততই আক্রমণ কিন্তু সাংবাদিকদের উপরে বাড়বে, এবং সমাজের যারাই প্রতিবাদ করবেন তাদের উপর বাড়বে। ফলে নিজেকে একটু সাবধান থেকেই কাজগুলো করবে। আমি আমার ফ্র্যাটার্নিটির সমস্ত সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, ডিজিটাল ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেদের এবং দাদাদের, সিনিয়রদের সকলকে বলবো একটু সাবধানে থাকবেন কটা দিন। যত ভোটের দিকে সময় এগিয়ে যাবে তত উত্তাপ বাড়বে, তত কি শাসক দাঁত নখ বের করে আক্রমণ করবে। আমাদের সতর্ক থাকতে হবে। কোনো প্রমাণ ছাড়া খবর করা যাবে না। কিছু কেউ খাইয়ে দিলেও সেটাকে কিন্তু ভেরিফাই করতে হবে যে খবরটা সঠিক না বেঠিক। কেউ কোনো ভুল খবর খাইয়ে দিল আর সেই খবর আমরা প্রচার করে দিলাম, পুলিশ কিন্তু গ্রেফতার করার জন্য একেবারে রেডি, গোটা মেশিনারিটাই রেডি আছে। কারণ এ রাজ্যে পুলিশের মঞ্চ থেকে বলা হয় 26-এর লড়াইয়ে পুলিশ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। পুলিশ কি কোনো রাজনৈতিক দলের পাশে থাকতে পারে? পুলিশের মঞ্চ থেকে বলা হচ্ছে এবারের লড়াই একেবারে পুলিশ সঙ্গে থাকবে। আমরা মনে করি না এটা সমস্ত পুলিশের কণ্ঠ। এটা পুলিশের এক পেশে যারা শাসক দল পন্থী পুলিশ আছেন, যারা শাসক দলের ক্ষীর খেয়ে, শাসক দলের নুন খেয়ে, শাসক দলের গুন্টা গান, যারা মনে করেন যে পাবলিকের ট্যাক্সের টাকা নয়, কোনো কালীঘাট কিংবা কোনো ঘাটের টাকায় তাদের সংসার চলে, যারা মনে করেন তারা এটা ভাবছেন। আমার কাছে বেশ কয়েকজন পুলিশের ফোন এসেছে এই ঘটনার পর থেকে। তারা বলছেন যে আমরা এটাকে ঠিক কাজ মনে করছি না। তারা এটার বিরুদ্ধে বিভিন্ন রকমের তাদের ডিপার্টমেন্টাল যে ভাবনা চিন্তা আছে তারা নিচ্ছেন। কিন্তু এই সমস্ত পুলিশের সংখ্যাও কিন্তু কম নয় যারা শাসক দলের নুন খেয়ে গুণটা গাইছেন। স্বাভাবিকভাবেই তাদের থেকে সতর্ক থাকতে হবে। কোনো রকম সুযোগ দেওয়া যাবে না এই সমস্ত পুলিশ শাসক দলের নেতাদের। তাই সতর্ক থাকুন এবং দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি। যারা আমাদের এই লড়াইয়ের অংশীদার হতে চান তারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কিংবা আমাদের কিউআর কোড থাকছে, সেই কিউআর কোডের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। গুগল পের মাধ্যমেও আমাদের এই লড়াইয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। অন্তত সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন অন করে দিয়ে সমস্ত নোটিফিকেশন পেয়ে আমাদের ভিডিওটা দেখেই আমাদের এই লড়াইয়ে অংশীদারও হতে পারেন। জয়েন বাটন ক্লিক করুন, আমাদের মেম্বারশিপ নিন এবং যে কোনো খবর সাধারণভাবে একটু আগে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।